23 তারিখে আমাদের রাজ্যের বীর জওয়ান ঝন্টু আলী শেখ, যার বাড়ি নদিয়ায়, জঙ্গলে চিরুনি তল্লাশি করতে গিয়ে সেখানে আততায়ীদের সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছে। সেই ঝন্টু আলী শেখ এবং একেবারে যুদ্ধের শেষ দিন, সেই দিনে শহীদ হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ইমতাজ আহমেদ। এই দুজন শহীদ সহ শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং যে সমস্ত বীর যোদ্ধারা যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য আজকের এই সভা। আজকের এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন তেমনি একজন বীর জওয়ান, যিনি কার্গিল যুদ্ধের সময় লড়াই করেছেন, বর্তমানে রানিং তিনি সরকারের সেনাবাহিনীতে কাজ করছেন, হাসান আলী সাহেব, তিনি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে ভাঙড় বিধানসভা 13টি অঞ্চলের সমস্ত নেতৃত্ব আছেন এবং বিশেষ করে আপনারা যারা উপস্থিত আছেন এবং সোনপুর বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে দুটি একটা কথা আপনাদের সম্মুখে বলি যে আজকে আমরা গর্ববোধ করি আমাদের দেশের বীর জওয়ানদের জন্য, যারা আজকে দেশের মাথা উঁচু করেছে। এবং এই লড়াই বিজেপি করেনি, এই লড়াই আরএসএস বজরং দল করেনি, এই লড়াই করেছে দেশের। কখনো মন্ত্রিসভার বৈঠক করছেন, কখনো 3 বায়ু এবং স্থল তাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। আমরা ভেবেছি সময়টা এসে গেছে পাক অধিকৃত কাশ্মীরটাকে আমাদের দখল করা। দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার কেন চুপ করে আছে? এই ধরনের ঘটনা ঘটতে গেতে হঠাৎ একদিন দেখলাম ভারত আক্রমণ করলো পাকিস্তানকে। আমরা অপেক্ষা করছিলাম যে পাকিস্তান যেন উচিত শিক্ষা পায়, ভবিষ্যতে যাতে কোন সন্ত্রাসী জন্ম না দিতে পারে এবং বিশেষ করে সেই সন্ত্রাসীরা আমাদের ভারতবর্ষের বীর সন্তানদের যেন খুন করতে না পারে, ভারত মাতার সন্তানদের যাতে খুন করতে না পারে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, দুদিনের মাথায় যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা যুদ্ধের পক্ষে নই, কিন্তু সন্ত্রাসবাদীদের শিক্ষা দেওয়ার জন্য এই যুদ্ধ আমাদের কাছে জরুরি ছিল। কিন্তু আমরা দেখলাম 48 ঘন্টা যখন বন্ধ হয়ে গেল, বিভিন্ন সূত্র মারফত খবর যে পৃথিবীর একটা দেশ, সেই দেশের একজন প্রেসিডেন্ট আছে, তার নির্দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করলেন। আমরা একটু অবাক হলাম। এটাও তো আমাদের আভ্যন্তরীণ সমস্যা। সেই জায়গায় নাক গলানোর ক্ষমতা কারণ নেই। আমরা 1971 সালে যুদ্ধের কথা শুনেছি, তখন আমরা হয়তো জন্মাইনি। 1971 সালে যুদ্ধে সেদিনও আমেরিকা দাদাগিরি করার চেষ্টা করেছে ভারতের উপরে, কিন্তু সেদিন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের মধ্যে নাক গলাবেন না। সেদিন পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী। আজকের একটা অযোগ্য প্রধানমন্ত্রী, তার যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু প্রমাণ হয়ে গেল তিনি একজন অযোগ্য। এবং এই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিল সোফিয়া কুরেশি, একজন মহিলা। আপনারা দেখেছেন যেদিন পাকিস্তান আক্রমণ করে ভারত, তারপর দিন প্রেস কনফারেন্স হয়েছিল। সেই প্রেস কনফারেন্সে একদিকে ছিলেন সোফিয়া কুরেশি, আরেকদিকে ছিলেন ভূমিকা সিং, দুজন কর্নেল। তারা প্রেস কনফারেন্স করলেন। সারা দেশ যখন এই সমস্ত সেনা জওয়ানদের নিয়ে লড়াই গর্ব করছে, যখন সোফিয়া কুরেশিরা নিজেদের জীবনকে বাজি রেখে আকাশ পথে পাকিস্তানকে আক্রমণ করলেন, আমরা অবাক হয়ে গেলাম। কদিনের মধ্যে বিজেপির একজন বিধায়ক সোফিয়া কুরেশি কি, সে যেহেতু মুসলমান, সে যেহেতু মুসলিম, তাই তাকে জঙ্গিদের বোন বলে আখ্যা দিলেন। ভাবতে পারেন আমরা কোন দেশে আমরা বসবাস করছি? আমরা যদি দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি, 22 তারিখে যে ঘটনা ঘটে গেল কাশ্মীরের পেহেলগাঁয়ে, 5 জন জঙ্গি এসে খুন করে দিয়ে গেল 26 জন মানুষকে। কোথায় ছিল ইন্টেলিজেন্স?
কোথায় ছিল র, কোথায় ছিল গোয়েন্দা সংস্থা? দেশের প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি নিয়ে কথা বলে, আমরা দেখলাম না সেই জঙ্গিগুলোকে খুঁজে বার করতে? যেখান থেকে ঘটনা ঘটিয়েছে সেখান থেকে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে যেতে গেলে কয়েক ঘন্টা সময় লাগে, প্রায় 100 কিলোমিটারের উপরে। তাদেরকে এখনো পর্যন্ত দেশের সরকার তাদেরকে এখনো চিহ্নিত করতে পারলেন না, খুঁজে বের করতে পারলেন না। অথচ সেই ঘটনাকে নিয়ে আজকে গোটা দেশ জুড়ে বিভিন্ন সময় ধর্মীয় ভাবে তৈরি করার একটা চক্রান্ত হয়েছে। আমি তাই বিশেষ করে ভাঙড়বাসী যারা আছে তাদেরকে বলবো যে আগামী দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই, আগামী দিনে অযোগ্য প্রধানমন্ত্রী থেকে দেশ থেকে টেনে হিসেবে নামানো উচিত বলে আমি অন্তত মনে করি। যোগ্যতা নেই ভারতবর্ষের সিংহাসনে বসার। আজকে যার জন্য আজকে একটার পর একটা আমাদের শহীদ হচ্ছে আমাদের ভারত মাতার সন্তানরা, যুদ্ধবিরতি হলো, তারপরে দেখা গেল ইমতিয়াজ সাহেব খুন হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। কিসের যুদ্ধবিরতি, কিসের সিজফায়ার? এই প্রশ্ন আমরা করতে চাই। ফলে আমি সকলকে বলবো, তাই আমরা সকলে মিলে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানাবো, তেমনি আমাদের বীর সেনা যারা ভারত মাতাকে রক্ষা করার জন্য লড়াই করছেন তাদের প্রতি আমরা সম্মান জানাবো। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে দিদির নির্দেশে সারা বাংলা জুড়ে আমাদের বীর জওয়ানদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারছি, সম্মান জানাতে পারছি। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আগামী দিনে এই দেশকে রক্ষা করতে হবে, ভারত বাংলাকে রক্ষা করতে হবে। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, আমাদের কাছে আমাদের জাতটা বড় নয়, আমাদের দেশটা আমাদের কাছে বড়। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ শান্তিতে থাকলে আমরা শান্তিতে থাকবো। দেশ সন্ত্রাসবাদের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের স্লোগান হওয়া উচিত। আর অন্যদিকে আমরা দেখি এই রাজ্যের যারা একটা অংশের মানুষ আছে তারা রাজনীতির নাম করে এই গোটা রাজ্যটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেয়, হিন্দু মুসলমানকে বিভাজন করে। আজকে সেই অপদার্থদের বলবো, সোফিয়া কুরেশি একজন মুসলিম পরিবারের সদস্য, নিজের জীবনকে বাজি রেখে সে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, এটাই হচ্ছে আমাদের গর্ব। আর দুজন শহীদ হয়েছে, দুজনও মুসলিম। তাহলে আজকে যদি এই সামান্য যুদ্ধে যদি দুজন মুসলিম শহীদ হয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে কত মুসলিম পরিবার শহীদ হয়েছে। আজকের এই বিজেপি এই অপদার্থরা যে সংখ্যালঘুদের অবজ্ঞা করে, যে সংখ্যালঘুদের ছোট করে, যে সংখ্যালঘুর সম্পর্কে বলে পাকিস্তানে কিংবা বাংলাদেশে তাড়িয়ে দেবে, আজ সেই কাপুরুষদের বলি, আজকে দেখুন যারা শহীদ হয়েছে দুজন সেনা, দুজন মুসলমান। আর যে কর্নেল যারা লড়াই করেছে তার মধ্যে অন্যতম হলো সোফিয়া কুরেশি, সে একজন মুসলমান পরিবারের সদস্য। জাত দিয়ে বিচার করবেন না, ধর্ম দিয়ে বিচার করবেন না, দেশকে দিয়ে বিচার করুন। দেশের ধর্ম নিরপেক্ষ সামনে রেখে লড়াই করুন, দেশের সংবিধানকে সামনে রেখে লড়াই করুন। আরেকটা কথা না বলে আমি পারছি না, কিছু গদি মিডিয়া আছে, বিজেপির 5 গোলাম, মহিক রঞ্জন বলে একজন রিপাবলিকের একটা শয়তান আছে, যে শয়তান আজকের মিডিয়াতে দাঁড়িয়ে বলে যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে সেখান থেকে তুলে দিতে হবে। ভারতবর্ষের সংবিধান যারা অবমাননা করে তারা হলো সন্ত্রাসবাদী ছাড়া অন্য কিছু হতে পারে না বলে আমি অন্তত মনে করি। আমরা ধিক্কার জানাই এই ধরনের কথা বলার। আমি তো মনে করি এই মহিক রঞ্জন সহ এই রিপাবলিক বাংলা যতগুলো তার উপরে আছে সবকটাকে অ্যারেস্ট করা উচিত বলে আমি অন্তত মনে করি। এই ধরনের দেশের সংবিধানকে যারা সম্মান করে না তারা দেশদ্রোহী ছাড়া অন্য কিছু হতে পারে না। তাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। আশা করি আমাদের প্রত্যেকটি আমাদের এই এলাকার আমাদের কর্মী সমর্থক দরদি এবং ভাঙড়বাসী যারা আছে তাদেরকে অনুরোধ করব, আগামী দিনে দেশকে রক্ষা করতে গেলে, বাংলাকে রক্ষা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, এটা মাথায় রাখবেন। আর সাম্প্রদায়িক শক্তি বিনাশ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কেউ নাই, এটা মাথায় রাখবেন। এখানকার 4 পয়সা খুদে, এই খুদে কোনোদিন এই বাংলাকে রক্ষা করতে পারবে না।
আর এই খুদে কখনো বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না, এটা ভাঙড়ের মানুষকে অন্তত জেনে রাখা উচিত। তাই আশা করি সকলেই আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাই মিলে আমি অনুরোধ করব যে আপনারা সবাই উঠে দাঁড়াবেন, উঠে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে